আচ্ছা, এবার নিউটন ল। আচ্ছা বল, ইজ ইট পসিবল ফর mass and weight to be equal? আমরা উম, ওয়েট সমান কি জানি? এম জি। জানি কি জানি না বল। জি জানি স্যার স্যার। জানি। আচ্ছা এবার আমাদের বল, তাহলে জি, জি এর মান কত? 9.8 না? জি ইয়েস স্যার। স্যার। জি এর মান কত? নাইন নাইন পয়েন্ট নাইন এইট পয়েন্ট পয়েন্ট তাহলে বল, এস ডাব্লিউ ক্যান নেভার বি ইকুয়াল টু এম। কথা ঠিক নাই? আছে জি স্যার। স্যার ঠিক আছে। ফাইন, ডান, শেষ। এবার ওয়াই ওয়েট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। আচ্ছা, ওয়েটটা কেন প্লেস টু প্লেস ভ্যারি, আরেক জায়গায় গেলে ওয়েট কেন আলাদা হয়? আচ্ছা আমরা বলতো, জি এর ফর্মুলাটা কি? আমরা জানি জি ইজ ইকুয়াল টু যে জি এম বাই আর স্কোয়ার। জানি। ইয়েস স্যার। জি স্যার। স্যার। আর এর মান যদি চেঞ্জ হয়, জি এর মান কি চেঞ্জ হবে কি হবে না? জি স্যার হবে হবে স্যার। স্যার। আচ্ছা এবার বলো, এই যে এই আর্থ, এই আর্থের এক এক জায়গায় রেডিয়াস একই রকম নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। স্যার আলাদা। রেডিয়াস যেহেতু আলাদা, জি কি সেম হবে না আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে। তো আলাদা হবে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই আলাদা আলাদা হইলে তাহলে আমরা কি বলতে পারি? এক এক জায়গায় ওয়েটটা এক এক রকম হবে। সহজ হিসাব শেষ। এইবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা, তোমরা আমারে বলবা, আমি কিছু বলবো না। ফ্রিকশন, ওয়াই ফ্রিকশন ইজ ভেরি নেসেসারি? কারণ হইতেছে, স্যার ফ্রিকশন। সহজ কথা শোন। হ্যাঁ, নেসার স্যার নিউসেন্স মানে বলছিলাম। উপদ্রব। ঠিক আছে, নিউসেন্স শব্দের অর্থ হচ্ছে উপদ্রব। আচ্ছা মানে উপদ্রব মানে হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট থিং, সহজ বাংলা ভাষা যদি বলি। আচ্ছা ভাই ভাই, এখন বোঝো, ফ্রিকশন থাকলে কি তুমি কলম ধরতে পারতা? নো স্যার। কলম পিছলা যায় তো। দাঁড়াইতে পারতা মাটির মধ্যে? নো স্যার। নো স্যার দাঁড়াতে পিছটা পারতাম না। পড়ে যেত। পিছটা এত দূর যাওয়ার দরকার নেই। ওই মাঝে মাঝে হয় না, শেওড়া পাড়া পুকুরের পাড়ে দাঁড়ায় আছো, এক পা আগাইছো, ধাপ করে পড়ে গেছো, পুকুরে গোসল করছে কিন্তু শেওড়ার মধ্যে পইরা জানে এমন মানুষ মনে হয় না আছে। তাহলে ওইখানে ফ্রিকশন কম বইলেই পইরা যাওয়ার, ফ্রিকশন না থাকলে কি হতো চিন্তা করো। সো ফ্রিকশন ছাড়া আমরা না কিছু করতে পারতাম, না হাঁটতে পারতাম, না ধরতে পারতাম, না চলতে পারতাম, না তুমি কোনো যন্ত্র যন্ত্র তৈরি করতে পারতা বা যন্ত্র কাজ করতে পারতো, কিছুই হইতো না। ফ্রিকশন ছাড়া আমাদের জীবনটা একটা জাহান্নাম হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, ওয়াই দিস ইজ মোর কনভিনিয়েন্ট টু পুশ heavy trees than to move it by a push car? বোঝো, একটা ভারী একটা ট্রি আছে, আমার একটা কথা বলো তো আমারে তোমরা, যে অনেক এই যে এই সারফেসে অনেক নচ থাকে না? নর্মালি পৃথিবীতে এমন কোনো সারফেস নাই যেখানে নচ নাই। মানে সারফেসে প্রচুর নচ থাকে, এটা কি আমরা জানি? ইয়েস স্যার। বলো। নচ কি? নচ মানে কি? খাঁজ কাটা, খাঁজ কাটা। নচ কি বলো? খাঁজ কাটা নিচে খাঁজ নিচে আবার খাঁজ কাজ কাটা। করা। নট কি? খাঁজ কাটা, হ্যাঁ, খাঁজ গুড। এখন উপর তুমি খাবো। বলো, তুমি যখন এইটারে নচের মধ্য দিয়ে নিতে চাইবা, নচ গুলো কি তারা যাইতে দিবে না বাধা দিবে? বাধা দিবে। বাধা দিবে। বাধা দিবে। ফ্রিকশন কম হইলো না বেশি হইলো? ফ্রিকশনটা বেশি বাইরে হইলো। গেল। ভেরি সিম্পল। কিন্তু তুমি যদি একটা চাকা দেখো, একটা চাকা, চাকা কি করবে? চাকা তো এসে যাইতে দেখ না দেখ, চাকা উপর দিয়ে ঘুরে চলে যাবে না? বলো তো। ইয়েস স্যার। এইটা তাহলে বলো, তাহলে তুমি আমার বলো যে এই যে এর জন্য ফ্রিকশন বেশি নাকি চাকার জন্য ফ্রিকশন বেশি? স্যার ওই যে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। প্রথম ঠেলে এটার নিয়ে জন্য। আসো। Exactly. কারণ এই যে তোমাকে আবার বলতেছি, তো যারা তুমি ঠেলতেছো, এইটা তো নচের উপর দিয়ে যা ছেঁচড়ায় ছেঁচড়ায় যাবে। তাহলে নচ কি করবে? প্রত্যেকটা নচ একে রেজিস্ট করবে, এর মুভমেন্টটাকে রেজিস্ট করার ট্রাই করবে। বাট একটা চাকার ক্ষেত্রে, একটা চাকা কখনো
ওই পিছলানোর জন্য ওয়েট করে না। চাকা কি করে, তুমি তাকে বাধা দিবে, নো প্রবলেম, সে উপর দিয়ে ঘুরে ঘুরে চলে যাবে। সো চাকার ফ্রিকশন কম, এই জন্য চাকা সামনে যাওয়াটা ইজিয়ার। কথা বুঝছি? কথা বুঝছি? জি ইয়েস স্যার স্যার। বুঝছি। আচ্ছা, এখন দেখো, ওয়াই দিস ইজ কনভিনিয়েন্ট টু ড্রাইভ অন আ পিচ রোড দেন আ ব্রোকেন রোড। আচ্ছা বলো তো, একটা পিচ রোড থাকে এরকম, আর একটা ব্রোকেন রোড থাকে এরকম, নচ কার বেশি? স্যার ব্রোকেন ব্রোকেন ইয়ে রোডে। ওই যে ব্রোকেন রোডের নজ ব্রোকেন বেশি। রোডের, ভেরি গুড। আর ব্রোকেন রোডের নচ বেশি, তাহলে কার ফ্রিকশন বেশি? ব্রোকেন রোডের। ভেরি গুড, যার নচ বেশি তার ফ্রিকশন বেশি, তাই না? যার নচ বেশি তার ফ্রিকশন বেশি, এই জন্য ব্রোকেন রোডের উপর দিয়ে গাড়ি চালানো কঠিন, আর তোমার পিচের মধ্য দিয়ে গাড়ি চালানো সহজ, কারণ এখানে নচ কম আর ফ্রিকশনও কম। এইখানে বুঝতে পারছি। আচ্ছা, জি হাউ স্যার। ডাজ আ প্যারাশুট ল্যান্ড সেফলি অন গ্রাউন্ড? আচ্ছা বলো তো, যে এয়ার বা লিকুইডের মধ্যে যে ফ্রিকশন কাজ করে তাকে কি বলে বলো তো? এয়ার রেজিস্ট্যান্স। ফ্রিকশন। এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স। এটাকে বলে ফ্লুইড ফ্রিকশন বলে। কি বলে এটাকে? ফ্লুইড ফ্রিকশন। ফ্রিকশন। আচ্ছা, তাহলে মনে করো একটা প্যারাশুট আছে, এখান দিয়ে প্যারাশুট নিচে পড়তেছে, তাহলে সে কি বাতাসের মধ্যে দিয়ে পড়ে না? ইয়েস জি স্যার। স্যার। বাতাস কি করে? বাতাস তাকে একটা ফ্রিকশন দেয়, এবং এই ফ্রিকশনটাই হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। ওই ফ্রিকশনের কারণেই আস্তে 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 প্যারাশুট মাটিতে পড়ে। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি আচ্ছা স্যার। স্যার, একটা প্রশ্ন। স্যার ফ্লুইড ফ্রিকশন আর যখন এয়ার রেজিস্ট্যান্স কি সেম? বুঝি না, আবার বলো। ফ্লুইড ফ্রিকশন আর এয়ার রেজিস্ট্যান্স কি সেম? এয়ার রেজিস্ট্যান্স আলাদা বিষয়, ফ্লুইড ফ্রিকশনটা এখানে ইম্পর্টেন্ট, এয়ার রেজিস্ট্যান্স আলাদা বিষয়। ঠিক আছে, এটা কেন আলাদা পরে আমরা পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ওয়াই স্যার, ক্যান একটা দ্য প্রশ্ন কার স্যার। মুভ? বলো। স্যার প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে প্যারাশুটে যদি ছিদ্র হয়ে যায় তখন মানে কি তখন তাড়াতাড়ি পড়বে না? ডেফিনেটলি তাড়াতাড়ি ধাপ করে পড়ে যাবে, কারণ ওই ফ্রিকশনটা তো তখন কাজ করতে পারতেছে না, সব বাতাস ফুটা দিয়ে বেরোয় যাচ্ছে, বুঝো নাই? আচ্ছা স্যার। আচ্ছা, এবার দেখো যে ওয়াই ক্যান্ট দ্য কার মুভ ফরওয়ার্ড ইভেন ইফ দ্য হুইল স্পিনস অন আ মাডি গ্রাউন্ড? আচ্ছা বলো, একটা মাডি গ্রাউন্ডের বা কাদা, বাংলায় বুঝে, খাঁটি বাংলা বুঝে, বা কাদা, ওয়েদার মাডি গ্রাউন্ড, এখন তুমি যখন তার উপরে চাকা রাখো, এই মাঠ গুলো কি এক জায়গায় থাকে না ছড়াই ছিটায় যায়? তো চড়া ছিটে যায়। আচ্ছা, তো যেই সারফেস ছড়াই ছিটায় যায় তার ফ্রিকশন কম, এটা কি আমরা জানি? ইয়েস স্যার। আচ্ছা, যেহেতু তার ফ্রিকশন কম সেহেতু সে গাড়িকে ওই রিভার্স ফোর্সটা দিতে পারে না। ঠিক আছে, নিউটনের থার্ড ল অনুযায়ী গাড়ি যখন যাওয়ার জন্য ঘুরে, চাকা ঘুরায়, তখন ওই গাড়িকে যাওয়ার জন্য রিভার্স ফোর্সটা দিতে পারে না। এই জন্য গাড়ি সামনের দিকে আয় না। কারণ কি? ওই যে তুমি গাড়ির চাকা যখন মাঠের মধ্যে থাকে, মাঠ ছড়াই ছিটায় যায়, এই জন্য ফ্রিকশন কম থাকে। ফ্রিকশন কম থাকার কারণে গাড়ির চাকা যখন ঘুরে, তখন মাঠ তাকে একটা রিভার্স ফোর্স যে দেওয়ার কথা, সেই রিভার্স ফোর্সটা দিতে পারে না। কথা বুঝছি না বুঝি নাই? না। ইয়েস স্যার। বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছি, রাইট? ইয়েস আচ্ছা, স্যার। এবার বলো তো, ওয়াই দিস ইজ ইজি টু ওয়াক অন হার্ড গ্রাউন্ড বাট ডিফিকাল্ট টু ওয়াক অন স্যান্ড? হার্ড গ্রাউন্ডে হাঁটা সহজ, তার রিজন হচ্ছে হার্ড গ্রাউন্ডে ওই যে হার্ড গ্রাউন্ডে যখন তুমি পা দিবা, হার্ড গ্রাউন্ডে তোর বালি সরে যায় না, তাই না? এই জন্য তুমি যখন হার্ড গ্রাউন্ডে তুমি পা দিবা, সে তোমাকে একটা রিভার্স ফোর্স দিবে। এই রিভার্স ফোর্সের কারণে বেসিক্যালি তুমি হাঁটো। তুমি যখন পা দিয়ে মাটিতে আঘাত করো, তুমি পা মাটি দিয়ে মাটি
মাটিতে মাটিতে একটা ফোর্স ক্রিয়েট করো, আর মাটি উল্টা দিকে তোমাকে আরেকটা ফোর্স ক্রিয়েট করো, এটা করে রিয়াকশন ফোর্স, ঠিক আছে? ওই রিয়াকশন ফোর্সের কারণে মূলত তুমি হেঁটে যাও। কিন্তু স্যান্ড, মানে স্যার থার্ড লটা স্যান্ড কি এক্সপ্লেন এক করে জায়গায়, দিব। হ্যাঁ করে দিবা, একটু ব্যাখ্যা করে নিই এটা। আচ্ছা এবার বলো, স্যান্ড, স্যান্ড কি এক জায়গায় থাকে না ছড়াই ছিটায় যায় তুমি পাড়া দিলে? ছড়াই ছিড়ে ছড়া যায়। ছিটে যাবে। ছড়াই ছিটায় গেলে, ছড়াই ছিটায় গেলে তার মধ্যে ফ্রিকশন আছে না নাই? স্যার আছে। আরে নাই নাই, কম, ফ্রিকশন কম। নাই নাই কম। ছড়াই ছিটায় গেলে, ও কোনটা কোনটা, ও স্যান্ড, এক্সাক্ট, স্যান্ডে তাহলে কম। এই জন্য স্যার স্যান্ড, স্যান্ড, হ্যাঁ স্যান্ডে। এই জন্য তুমি যখন, তুমি যখন স্যান্ডের মধ্যে একটা ফোর্স দিবা, কোনো রিভার্স ফোর্সটা ঠিক মতো পাবা না, যার ফলে তুমি সামনে আগায় যাইতে পারবা না। বুঝছো না, বুঝো হুম। নাই? আচ্ছা স্যার, চোরাবালির ক্ষেত্রেও কি এরকম হয় স্যার? সেম 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 অ্যান্সার। মাড বলো, বা তুমি স্যান্ড বলো, বা চোরাবালি বলো, যাই বলো, অ্যান্সার সেম। স্যার তৈলাক্ত সারফেস থাকতে পারে না স্যার? বুঝি না, আবার বলো। তৈলাক্ত সারফেস স্যার, মানে তেল পড়া, ওই যেমন স্লিপারি প্লেসে হাঁটা কষ্টকর কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এবার বল, আমি ল্যাক অফ বলি শোন। ফ্রিকশন। তৈলাক্ত সারফেস, বলি, তৈলাক্ত সারফেসে তুই আমার বল, তৈলাক্ত সারফেসে ফ্রিকশন কম না বেশি? না না স্যার, এটাই তো বললাম, খুবই কম কম। স্যার কম। স্যান্ডের জায়গায় তো অন্য কিছু ধরাই দিতে পারে। হ্যাঁ হ্যাঁ পারে, যেইটাই হোক অ্যান্সারটা সেম, যেটাই বলুক, চোরাবালি বলুক, কাদা বলুক, বা বালি বলুক, তৈলাক্ত সারফেস বলুক, অ্যান্সার সেম, যাই বলুক জিনিসটা সেম, কথা হচ্ছে। মানে স্যার এইসব কোশ্চেনে এবার তোরা ফার্স্ট বালি, লাইনে এই আমি বলে দিব কেমনে লিখবে, আমি বলে দিব, একটু অপেক্ষা করো, আমি জাস্ট ব্যাখ্যা করিনি, হ্যাঁ একটু ওয়েট করো। আমাকে বলো তো, যে বোতলে নচ থাকে কেন, বলো তো, নচ থাকে কেন বোতলে বা টায়ারে? স্যার এয়ার পাস ফ্রিকশনের করার জন্য। স্যার টায়ার, টায়ারটা তো কানের বুঝতে নিচে পারলাম, কিন্তু চাপ, বোতল। টায়ারে হ্যাঁ যাতে গ্রিপ থাকে, টায়ারে গ্রিপ থাকার জন্য নচ থাকতে হবে। ফ্রিকশন বাড়ানোর জন্য স্যার, ফ্রিকশন। ঠিক আছে। আরেকজন কি কইছে, বাতাস পাস করার জন্য, কে কইছে? আমি তো- কি, আমি এতবার বললাম, নচ যত বেশি ফ্রিকশন তত বেশি। একটা আমি পড়াইতেছি ফ্রিকশন, টপিক দেওয়া আছে, তা সবগুলোর আনসার তো ফ্রিকশনই হইব নাকি? তো আলটিমেটলি নচ যত বেশি থাকে, ফ্রিকশন তত বেশি হয়। তোমার বোতলের, বোতলের ক্যাপের মধ্যে যদি নচ না থাকে, ফ্রিকশন থাকবে না, আর বোতলের ক্যাপ তুমি আটকাইতে পারবা না, সহজ কথা। আবার গাড়ির টায়ারের যদি নচ না থাকে, তাহলে গাড়ির টায়ারের ফ্রিকশন থাকবে না, গাড়ির টায়ার চাকার মধ্যে স্লিপ কাটবে। এই জন্য গাড়ির টায়ারে বেশি বেশি নচ রাখা হয়, যাতে গাড়ির টায়ার রাস্তার মধ্যে স্লিপ না কাটে। কথা বুঝতে পারছি না, বুঝতে পারি নাই? স্যার একটু আবার বলবেন স্যার, স্যার লিভ হয়ে গেছিলাম হঠাৎ করে। বললাম গাড়ির চাকায় যত বেশি নচ থাকবে, গাড়ির চাকার ফ্রিকশন তত বাড়বে, বুঝছো? আর গাড়ির চাকার ওই জন্য আর কি ফ্রিকশন যেটা। বাড়া মানে হ্যাঁ এক্স্যাক্টলি, এই জন্য নচ বেশি রাখা হয়, ঠিক আছে? ওয়াই ডাজ দ্য হুইল স্লিপ ওয়েন ব্রেকিং অন আ স্মুথ রোড? কেন স্লিপ করে কেন? স্মুথ রোডের ফ্রিকশনটা কম। নচ এক্স্যাক্টলি, কম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আমি কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। স্যার ওই যে চ্যাপ্টারটি নচ ইন এ দা বি বোতল ক্যাপ। কমপ্লিট। হ্যাঁ, স্যার 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 ওই যে ওই বারো একই নম্বর একই একই রিজন, নচ ইন দা বোতল স্যার আমি, ক্যাপের একই রিজন। ও হ্যাঁ, আচ্ছা যে ওই বুঝতে যে পেরেছি। যদি বোতলের নচে যদি না থাকতো, তুমি বোতলের ক্যাপ আটকাইতে পারতা? না স্যার। এটাই, ফ্রিকশন থাকতো না, আর ফ্রিকশন না থাকলে বোতলের ক্যাপ আটকাতে পারতো না। 12 নম্বর কোশ্চেন কি হয়েছে? আচ্ছা, ওয়েট কি বলো তো, ওয়েট কি? আচ্ছা, পাই। স্যার এমজি। ফর্মুলা কি? ওয়েটের ফর্মুলা কি? আচ্ছা, ইয়ে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। হ্যাঁ, ডব্লিউ ইকুয়ালস এম জি। তাহলে আমি যদি বলি ডাব্লিউ ইকুয়ালস এম, মানবা? না স্যার। মানবা না, তাইলে ডাব্লিউ ইকুয়ালস এম এটা তুমি কখনো মানবা
না। না। এই জন্য বলতে পারি ওয়েট আর ম্যাস তারা সমান হইতে পারে না। এটাই হচ্ছে ব্যাখ্যা। কথা বুঝছি না বুঝি নাই বলো? ইয়েস স্যার, বুঝছি স্যার। আর এবার বি মার্কস কেমনে লিখবা বলি। ফার্স্টে ডেফিনেশন দিবা, আগে ছোট্ট করে অ্যান্সার লিখবা। বলবে যে তোমার মনে করো যে শো দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন স্যান্ড রোড। হ্যাঁ, বা অন স্যান্ড, বা যেটা বলো ওয়াক অন স্যান্ড, তখন তুমি কি বলবো যে ঠিক আছে যে ফার্স্টে তুমি স্যান্ড ফ্রিকশনের ডেফিনেশন দিবা। এটা তো ফ্রিকশনের না, ফার্স্টে ফ্রিকশনের ডেফিনেশন দিবা, পরে তুমি নিজে মুখে বলো বিকজ দেয়ার ইজ লো ফ্রিকশন ইন স্যান্ড অ্যান্ড দেয়ারফর নিউটনস থার্ড ল ক্যান নট বি অ্যাপ্লাইড হিয়ার। বুঝতে পারছি? দেয়ারফর জি ইট স্যার। ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন স্যান্ড। সিম্পল। ফার্স্টে তুমি ডেফিনেশন দিবা, ডেফিনেশন দিয়া পরে এটাকে ব্যাখ্যা করবা। যদি এক্সাম্পল দেওয়ার সুযোগ থাকে এক্সাম্পল দিবা। আর যদি কোনোভাবে, হ্যাঁ, তুমি ইয়ে করতে পারো যে কি বলে ইকুয়েশন ফর্মুলা লিখতে পারো, লাইক মনে করো এফ ইকুয়াল টু এম এ, ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করতে পারো, তাহলে তো সোনায় সোহাগা। আমি আবার বলছি বি মার্কস কেমনে লিখবা। এক, তুমি ফার্স্টে ডেফিনেশন দিবা। দুই, তুমি তারপরে ওই যে যদি কোনো এক্সাম্পল দিতে পারো এক্সাম্পল দিবা, সুন্দর করে একটু এগুলাকে ব্যাখ্যা করবা। পরে লাস্টে মোটামুটি চাইলে মনে করো যে নিজের মতো কিছু লিখে বা একটু উপস্থাপন করবা দুয়ে দুই। বাট স্টেপ গুলা তুমি আমি যেটা বলেছি যে স্টেপ গুলা ফলো করবো, আর কিচ্ছু কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার স্যার। সিডিকে ডিরেক্ট ম্যাথ করে দিলে হয় না, যে যখন জাস্ট ম্যাথ থাকবে? কিসে 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 সিডিতে, সি আর ডি তে ডেফিনেশন লাগবে? সিআরডি কি? সি আর ডি তে কি স্যার আমাদের ডেফিনেশন ও, লাগবে, যদি ধরেন একটা কোশ্চেন ও, করি ম্যাথ? সিতে তো লাগবে না, ডিতে লাগবে। সিতে লাগবে কেন? ডিতে লাগবে, সিতে লাগার কোনো চান্স নাই, ডিতে লাগবে, বুঝছিস? স্যার সিকিউ সিটি তো খালি ডাইরেক্ট অঙ্ক করে দিয়ে চলে আসবো না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শোনো, এইবার আমি একটা কথা বলি। 3 নাম্বার হইলো ফার্স্ট চ্যাপ্টার যেটা, আমি 4টা ক্রিয়েটিভ দিছি কিনা বলো? দিছেন স্যার। ইয়েস স্যার। এই 4টা ক্রিয়েটিভ করে যাবা। ক্লিয়ার? আমি আশা করতেছি এর মধ্যে কোশ্চেন পাওয়া উচিত। হ্যাঁ, যেহেতু আমরা রিস্ক নিব না, আমরা চ্যাপ্টার 2 এর একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর, হ্যাঁ, ওই বিভিন্ন টাইপের ম্যাথ গুলা করে ফেলবো। ঠিক আছে? বিভিন্ন টাইপের যে ম্যাথ গুলো আছে সেগুলো করে ফেলবো। দ্যাটস ইট। ওকে। স্যার আপনি চ্যাপ্টার 1 এর মতো 2 এরও কিছু সিকিউ দিতে পারবেন না এখন? জি শোনো, 2 এর এত কিছু দরকার নেই, আমি তোমার বলে দিয়েছি। টাইপ 1, টাইপ 01, টাইপ জিরো। 5, 1 আর কি। দাঁড়া, একটু একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যাঁ, টাইপ 01, 5, 6, 7, আর কিছু লাগবে না। ঠিক আছে? টাইপ 01, 5, 6, 7। ওকে। স্যার স্যার বুলেটের গ্রাফ ম্যাথ কি আসতে দিবে? পারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার গ্রাফ বুলেটের ম্যাথ আসার কি দিবে সম্ভাবনা স্যার? কম, বারবার বলতেছি। গ্রাফ আসার সম্ভাবনা কম, স্টিল আমি কোনো রিস্ক নিতে চাই না। পড়ে যেও। ক্লিয়ার? দুই ইয়েস নম্বরের স্যার। প্রশ্ন আর কি গ্রাফ গ্রাফে তো আসতে পারে? স্যার ক্যাচেল লাগে। নো রিস্ক নো গ্রাফ ফেয়ার, ছাড়া স্যার রিস্ক নেন স্যার। কি বললাম, তুমি গ্রাফ ছাড়া অঙ্ক করতে পারবা। তারপরে তুমি করে যাবা, লাগলে এক্সামের পর গ্রাফ নিয়ে খালি একটা আলাদা ক্লাসই নেবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখতে। প্যারা নাই। কথা বুঝছি আমরা এতটুকু? বলো। ইয়েস স্যার। স্যার মেইন সমস্যার ভয় তো স্যার গ্রাফ নিয়েই স্যার, গ্রাফ পেপার ঠিক মতো আঁকতে পারি কিনা সন্দেহ। সহমত। কথা শোনো, সত্য। একটা কথা বলি। না, গ্রাফের আর গ্রাফের তার উপর ব্যাপারটা কি? স্যার এমসিকিউ তে অনেক ধরনের গ্রাফ দিয়ে বলছে এটা কি ধরনের গ্রাফ বা কি, ওইটা দিয়ে তো স্যার। আচ্ছা, গ্রাফের চার্টটাকে আমি দিছিলাম তোদেরকে? না স্যার। আমি ক্লাসে লেখায় গ্রাফের 3 আবার ধরনের কিছু গ্রাফ দেখাই দিই। নো স্যার। কি কস? আচ্ছা, গ্রাফটা আমি এখন একটু দেখাই দিই, দেখ। এটা একদম সহজ, একদম পারবি তোরা, এত ভরকানি খাওয়ার কিছু নেই। আচ্ছা, এবার বল।
অবজেক্ট ইন রেস্ট। আমি ঘুমে আমি চোখে কিছু দেখতেছি না, মানে আমার এত ভয়াবহ অবস্থা। স্যার আমরা তো এক সপ্তাহ ধরে স্যার পরীক্ষা দুই দিতেছি, সপ্তাহ তো দুই তিন আমরা ঘন্টা। 3 ঘন্টা ঘুমাই না স্যার 2 সপ্তাহ ধরে। ওইটাই স্যার, এই 2 সপ্তাহ ধরে 2-3 ঘন্টা ঘুমায় না। মানে আমি তো 10টার আগে ঘুমাই যাই না। আমি আমি তো স্যার 10টা আপনি আগে ক্লাস ঘুমাই যাই। নিতেছেন, ক্লাস নেওয়ার পরে এই দুইটা চ্যাপ্টার আমাদের নিজেদের পড়া লাগবে, করা লাগবে। এরা তো আছে, এবার স্যার আইসিটি পরীক্ষাও ডেফিনেশনের আছে। একটা সাজেশন দিয়ে দেন না স্যার, এতগুলো ডেফিনেশন বুঝছো? কেমনে করবো? একটা কথা কই শোন, ডেফিনেশন। জীবনে ভালো করতে হইলে কখন সাজেশন নিবি না, বুঝছস? আর আমি হাবিবের ভালো চাই, আমি চাই হাবিব অনেক বড় হোক। স্যার এই জন্য আমি স্যার স্যার হাবিবকে ভালো পড়াতে কথা আছে, আগে স্যার পরীক্ষায় পাস করে। পরীক্ষায় তোমরা পাস করবা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার চ্যাপ্টার 3 এর যদি পারেন স্যার ডেফিনেশন গুলোর একটা স্লাইডের স্ক্রিনশট পাঠিয়ে দিন। চ্যাপ্টার 1 এর তো আমি শিটই দিয়ে দিছি। স্যার চ্যাপ্টার চ্যাপ্টার 3 থ্রি স্যার 1 বলতেছে। না, 3, আচ্ছা মানে 3 দিয়ে দিব ডেফিনেশন যা। গুলো স্যার, ডেফিনেশন গুলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি 5 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক পারলে আছে। বিলও দিয়ে দিবেন ওকে স্যার। স্যার শুরু। স্যার চ্যাপ্টার 2 এ যে ওই যে ডিফারেন্ট টাইপ অফ মোশনের যে বড় বড় ডেফিনেশন, অ্যাট লিস্ট ওখানে একটা সাজেশন দেন, বি মার্কে যে আসে। ওকে, স্যার চ্যাপ্টার 2 এর আসলে ওগুলা 1567 টাইপ করলেই হবে না? হ্যাঁ 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 চ্যাপ্টার 2 এর যে টাইপ বললেন আবার 1567, এই এই কয়টা টাইপ করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। শিওর ভাই স্যার, একটু তাহলে আমার রিস্ক নাও। সময় বাঁচলো। এখন দেখ শোন, খেয়াল কর। যে একটা কথা মাথায় রাখবি, যে ফিক্সড, হ্যাঁ, সে হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, মনে থাকবে? কি বলছি বল, কথা বল। স্যার কথা, কি স্যার বললাম? আপনার কথা কেটে গেছিল স্যার। আবার কোন স্যার আবার? যে ফিক্সড সে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। কি বলছি? যেটা ফিক্সড সেটা এক্স অ্যাক্সিস এর সাথে থাকবে। এক্স অ্যাক্সিস এর প্যারালাল, প্যারালাল কোইটার সাথে থাকবে? এখন দেখো, এখানে এখানে কে ফিক্সড, এখানে কে ফিক্সড, এই যে এই জায়গায় টাইম স্যার, টাইম। ফকির নিয়ে লাইফ। তোরে এখন সামনে পাইলে, বুঝছস, তোরে আমি পিড়াইতাম খালি। এখানে হচ্ছে অবজেক্ট ইন রেস্ট, তাহলে কি মানে তার পজিশনটা ফিক্স না? ও আচ্ছা স্যার, আমি লেখাই বুঝি। তা না, তুই কেমনে বুঝবি? তাহলে অবজেক্ট ইন রেস্ট এই কথার মানে কি? প্লেস ফিক্সড। প্লেস ফিক্সড মানে কি? তার পজিশন ফিক্সড, তাইলে তার পজিশন হবে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। কথা বুঝছি না বুঝি নাই? বুঝি নাই স্যার। আমার অবজেক্ট যখন রেস্টে থাকে তখন আমি বলছি, তখন আমার এখানে ফিক্সড কে পজিশন বা প্লেস। আর প্লেস ফিক্স মানে কি? যে তার ডিসপ্লেসমেন্টটা একটা পয়েন্টে থাকবে, সেটা চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে এই যে এস, মানে তার ডিসপ্লেসমেন্ট এখন সে 5-এ আছে, সে রেস্টে আছে, তাহলে কি একটু পরে 5-এই থাকবে, তারও একটু পর থাকবে, তারও একটু পর সে 5-এ থাকবে, তার পজিশনে কোনো পরিবর্তন হবে না। না, কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। জি। আচ্ছা, এখানে কে ফিক্সড? দ্বিতীয়তে কে ফিক্সড? এখানে কে ফিক্সড বলো? এখানে ভেলোসিটি তাহলে ভেলোসিটি ফিক্স। ভেলোসিটি। তাহলে তাহলে ভি, ভেলোসিটি, যে ইউনিফর্ম ভেলোসিটি না, তাহলে ভেলোসিটি ফিক্সড, তাহলে ভেলোসিটি হবে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। কথা বুঝছি না বুঝি নাই বলো? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপর বলো যে এই জায়গায়, এই জায়গায় কে ফিক্সড? অ্যাক্সেলারেশন। এক্সেলেশন। আরে ভেরি গুড। এর মানে কি? অ্যাক্সেলারেশন হয়ে যাবে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার।
টাইম কখনো ফিক্স এবার থাকে না? তোমরা হ্যাঁ 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 হ্যাঁ। টাইম কি কখনো ফিক্স থাকে না? টাইম না রে বাবা, তুই আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে, হ্যাঁ তুই ডিসপ্লেসমেন্ট কিংবা ভেলোসিটি কিংবা অ্যাক্সেলারেশন এগুলারে তুই বেশি কেয়ার করবি, অন্যগুলারে কেয়ার করার কোনো দরকারই নেই। হ্যাঁ, এক। আর দুই নাম্বার ঘটনা যেটা সেটা শোন। এখন আমার বল, যার যার পজিশনেরই চেঞ্জ হয় নাই তার কি ভেলোসিটি আছে না নাই? বল। ভেলোসিটি নাই। নাই, তাহলে ভেলোসিটি নাই, বাদ, গ্রাফে কিছু হবে না। যার ভেলোসিটি হুম, নাই তার কি অ্যাক্সেলারেশন থাকবে? না স্যার। ডান, এরকম গ্রাফ, এই দুটো গ্রাফ শেষ। এবার বলো নেক্সট। যার ইউনিফর্ম ভেলোসিটি তার অ্যাক্সেলারেশন আছে না নাই? অ্যাক্সেলারেশন আছে। ইউনিফর্ম ভেলোসিটির ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে? ভেলোসিটি আছে। নাই ও স্যার, নাই ইউনিফর্ম ভেলোসিটি নাই নাই নাই। নাই 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 নাই। আচ্ছা, গুড গুড, এই তো বুঝতে পারছি আমরা। শোনো, এইবার বাকিগুলা বুঝবো, ফুল কনসেন্ট্রেশন দাও। দেখো এখন বলো, ভেলোসিটি কি বলো তো? ইউনিফর্ম। ডিসপ্লেসমেন্ট বাই ইউনিফর্ম। টাইম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইমস ইউনিফর্ম টাইম। কথা বুঝো, একটু বুঝো, হ্যাঁ ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইউনিফর্ম। আমি আবার বলতেছি, ইয়েস স্যার। আমরা ভেলোসিটি কি বলছি বলো তো? রেট ইউনিফর্ম অফ নাকি? চেঞ্জ অফ। এর ইয়েস মানে স্যার। কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ অলসো ইউনিফর্ম। কথা বুঝছি না বুঝি নাই? ইয়েস স্যার। আচ্ছা, এর মানে হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইউনিফর্ম, এই কথার মানে হইতেছে যে এটা একটা স্ট্রেট লাইন হবে। ইয়েস স্যার, কারণ বুঝতে পারছি। তুমি দেখো তো, এই যে এতটুকু এতটুকু যা, এতটুকু তা, এই প্রত্যেকটা দেখো সমান না, প্রত্যেকটা পয়েন্ট কি, প্রত্যেকটা ডিস্টেন্স কি সমান না? বুঝছি না ইয়েস বুঝছি না স্যার। বলো। জি স্যার। আচ্ছা, এখন দেখো যে এইখানে সেম জিনিস, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। তাহলে ভেলোসিটি স্যার যেটা, ইউনিফর্ম ভেলোসিটির এসপিটা বুঝি না। হ্যাঁ হ্যাঁ আবার বলো। ইউনিফর্ম ভেলোসিটিতে এসটি গ্রাফটা বুঝি নাই। ইয়েস স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি একটু নিচে গিয়ে আমি একটু আরেকটু আলোচনা করে নিই, একটু বুঝো। দাঁড়া এক সেকেন্ড। দেখো তাহমিদ, বোঝো, একদম সহজ। পেন কেন কানেকশন পাচ্ছি না? হ্যাঁ, দেখো বোঝো। আচ্ছা তাহমিদ, আমাকে বলো তো, ধরি আমরা ডিসপ্লেসমেন্ট এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, জি ঠিক স্যার। আছে? এখন বল, 1 2 3 4 6, বলো এখানে এখানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কতটুকু? এই যে এখানে তাহমিদ, 2 স্যার। এখানে কত, এখানে কত, 2। এখানে কত? এখানে 6 আর 4 এর মধ্যে 2। 2। তাহলে প্রত্যেকটা জায়গায় কি 2 পাচ্ছি না নাকি ওই 2 পাচ্ছি না বলো আমাকে। পাইতেছি স্যার। তাহলে বলো ভেলোসিটি কি সেম না আলাদা? সেম স্যার। ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটির জন্য ডিসপ্লেসমেন্টকে স্ট্রেট লাইন হতে হবে, আমি এটাই লিখেছি। মানে স্যার ইউনিফর্ম ডিফারেন্সটা ভেলোসিটির জন্য, বুঝতে পারছি আমরা, বুঝছি না বুঝি না এবার? জি স্যার, ইউনিফর্ম ভেলোসিটি হইলে এস বাই টি তে স্ট্রেট লাইন যাবে। হ্যাঁ, আবার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলে ভি বাই টি তে স্ট্রেট লাইন যাবে, একই ঘটনা। ইয়েস স্যার, বুঝতে পারছি। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। আচ্ছা, এবার বলো এস বাই টি। দেখো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ভি বাই টি স্ট্রেট লাইন হয়েছে, এস বাই টি সে হবে হচ্ছে এরকম কার্ভড লাইন।
বুঝতে পারছি? দেখো তুমি, এ এই গ্রাফের কোনো স্লোপ ছিল না, এই গ্রাফের কোনো স্লোপ ছিল না, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের। এই যে এই গ্রাফের কোনো স্লোপ ছিল না, এইখানে স্লোপ কিছুটা বাড়ছে, আর এখানে